আমরা আজকে বায়োলজির একটা শর্ট সাজেশন দেব। তো বায়োলজির একটা শর্ট সাজেশন আমি শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খাতা কলম নাও প্রত্যেকে, এবং গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক অনুসারে আমি ফার্স্টে একটা সাজেশন দেব তোমাদের। তোমরা প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে লিখে ফেলো প্রথমে যে কিভাবে তুমি ভালো রেজাল্ট করার জন্য যে কাজটা করবে। আমি কিন্তু তিনটা ভাগে ভাগ করব। ফার্স্ট টাইমে দিব তোমাকে কিভাবে মানে তুমি একদম দুশ্চিন্তা থেকে মুক্ত হইতে পারো, যে তুমি 4 থেকে 5টা অধ্যায় দিব যেটি পড়লে তুমি ভালো একটা মার্কস পাবা। পরবর্তীতে এ প্লাসের জন্য তুমি কি অ্যাড করতে পারো, পরবর্তীতে হচ্ছে তুমি কিভাবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আরেকটা আমি প্রসেস দিয়ে দিব। ঠিক আছে, তিনটা জিনিস সবাই একটু ফলো করো। প্রথমে আমি যদি একটু তোমাদের একটু লিখি, তবে আমি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুসারে সাজাবো। তাহলে দেখো তো প্রথমে তোমরা এই অধ্যায়টার সাথে পরিচিত কিনা একটু দেখো। আমি সবগুলো অধ্যায় তোমাকে শর্টকাট বলবো। চতুর্থ অধ্যায়, পরে হচ্ছে যদি বলি গুরুত্বপূর্ণ অনুসারে দ্বিতীয় অধ্যায়, তারপরে পঞ্চম অধ্যায়, 11তম অধ্যায়, 12তম অধ্যায় এবং অধ্যায় 1। আমি যদি এই অধ্যায়গুলোর কথা আমি কিন্তু এই অধ্যায়গুলাই তোমাকে আবার একটু শর্টকাট বলে দেবো তুমি কি কি করবে না করবে। তো আগে একটু লিখবা, প্রত্যেক খাতায় লিখো, পরে আসো আমি যদি এখান থেকে অ্যাড করতে চাই, মানে তুমি এ প্লাস কিভাবে আর একটু তুমি একদম কনফার্ম গেইন হইতে পারো কিভাবে এ প্লাসের জন্য, অধ্যায়গুলাই থাকবে প্রত্যেকটা, যেমন চতুর্থ, পঞ্চম, 11তম, 12তম, 1, পাশাপাশি 8। একটু খেয়াল করো 8 এই চ্যাপ্টার লাগবে, তারপর হচ্ছে 6 এই চ্যাপ্টার, এটি পড়লে তুমি ক্লাস থাকবে। এরপরে আসি আমরা 90 আপ আর 90 মার্কসের উপরে যদি তোমরা কেউ পেতে চাও তাহলে কি করবে, আবার সেম 2 5 11 12 1 8 6 6 3। তারপরে যদি বলি তোমার এখানে আছে হচ্ছে 13 14। একটু খেয়াল করো এই অধ্যায়গুলো তুমি পড়লে মোটামুটি তোমার ভালো কভার হয়ে যাবে। প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি একটু ভিতর থেকে আলোচনা করতে এবং বুঝাই দেব তোমাদের কার কি প্রবলেম সেটা পরে আমাকে বলবা, ঠিক আছে। তবে তার আগে আমার একটা সাজেস্ট থাকবে, একটু ছোট্ট একটা সাজেস্ট। তুমি আজকের দিনে যা কি করবে একটু খাতায় পালে লিখে নাও, আজকের দিনে কি করবে একটু লেখো তো দ্রুত। আগে আমি যদি একটু আলোচনা করে শেষ করে দিই তোমাদের, একটু দেখো তো। তাহলে আমরা যদি আরেকবার একটু বলি, এদিকে কথা নাই। প্রথমে হচ্ছে দেখো এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পারো কি কি, একটু হাত তোলো তো দেখো তো, একদম পারো কনফার্ম। যদি না পারো তার মধ্যে যেটা সমস্যা আমাকে বলবা। এই অধ্যায়গুলো হচ্ছে ফার্স্টে তোমাকে শেষ করতে হবে। 1 2 নম্বর হচ্ছে অধ্যায়ের সাথে দেখো আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু সেম রাখছি, মাত্র 2টা বারবার বলতে কথা বলবো না, মাত্র 2টা আমি অতিরিক্ত অ্যাড করছি তোমার জন্য ক্লাসের জন্য। পাশাপাশি এটার মধ্যে দেখো তুমি এক ক্লাস পাশাপাশি হচ্ছে আরো 3টা অ্যাড হইছে, তো তুমি এই যে একটু দেখবা, এটাই খেয়াল করো, মাত্র 3টা অ্যাড করা হয়েছে। মানে 2 অধ্যায় সারা সবাই 3টা অধ্যায় কি বাকি আছে বলো? স্যার 7 বাকি 9 বাকি 10 7 9 10 7তম অধ্যায় থেকে তুমি একটা জিনিসই ভালো করে পড়বা, সেটা হচ্ছে ফুসফুস আর হচ্ছে ওই যে কার্বন ডাই অক্সাইড আর গ্যাসীয় বিনিময়। এটা পারবা না সবাই? এই একটা প্রবলেম পড়বা, গ্যাসীয় বিনিময় শেষ। তার 10 মধ্যে মাত্র তুমি কয়টা টপিক পড়বা, যেমন 10 মধ্যে কি কি আছে? প্রতিক্রিয়া। প্রথমত হচ্ছে ফাইটো হরমোন, এখান থেকে আছে প্রতিবর্তী ক্রিয়া, রাইট? এটা আছে তোমার মস্তিষ্কের গঠনটা পড়বা, নিউরন, মস্তিষ্কের গঠন। মস্তিষ্কের গঠনের পরে এখানে আর কি আছে যদি বলি? নিউরন। নিউরন, এই একটা প্রশ্নই আছে এখানে, নিউরন ভালো করে পড়ো, তাই না? নবম অধ্যায় হচ্ছে প্রথমে যে সাইনোভিয়াল অস্থি, মানুষের চলনে অবস্থি ও পেশির ভূমিকা, সাইনোভিয়াল অস্থি যেটা পড়বা অবশ্যই। এরপরে পড়বা এই যে মানুষের চলনে অস্থি আর পেশির ভূমিকা। তারপরে অস্থি তরুণাস্থির পার্থক্য, এটা তো সবাই মোটামুটি জানা আছে নাকি? এবং টেন্ডন, এই প্রশ্ন উত্তরটা অনেক ইম্পর্টেন্ট। লিগামেন্ট টেন্ডন এটা পারবা না? যেটা 2টা প্রশ্ন পড়বা, তার মধ্যে একটা হচ্ছে পেশি আর অস্থির সমন্বয়ে যে আমরা সংকোচন প্রসারণ বা কিভাবে চলাচলে হেল্প করে, আরেকটা কি আছে এখানে? টেন্ডন লিগামেন্টের মধ্যে পার্থক্য, এটা ভালো করে পড়ো, ঠিক আছে না? তারপর অস্থি সংক্রান্ত রোগের নাম মনে আছে তোমাদের? অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস নাম আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস গেটে বাজে, তাই না? আচ্ছা এই গেল তোমার অবরোধ যদি বলো। তাহলে আজকে যে কি করবা তুমি, আমি যেটা মুছে দিচ্ছি দেখো, এই যে মুছে দিয়ে আমি তোমাকে আজকের জন্য যা করবা সবচেয়ে মানে ভালো হবে সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে যে তুমি যে কাজটা করবা একটু লিখে রাখবা। অধ্যায় ভিত্তিক 1 নাম্বার কাজই তোমাদের আজকে অধ্যায় ভিত্তিক রিভিশন দিয়ে যার কাছে যে সহায়ক বই আছে এটা মডেল টেস্ট পরীক্ষা দিয়ে দিবা, যে গাইড আছে না, যে সরি এমসিকিউ আছে না, পরীক্ষা দিয়ে দিবা। অধ্যায় ভিত্তিক রিভিশন দিয়ে তারপর সহায়ক বই থেকে মডেল এমসিকিউ
তুমি এইটা একটু লেখো। দেখো আমি যে বিষয়টা দেখছি এটা অবশ্যই আজকের মধ্যে দিয়ে শেষ করবে। আশা করি তুমি অনেক খেয়াল করবে। তোমার এমসিকিউ এর জন্য সবজি করতে হবে, এমসিকিউ এর জন্য কোনো স্থান নেই। প্রথমে কিভাবে করবা, তুমি হালকা একটা অধ্যায় ধরে 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, মানে চোখ বুলাবে। আমার কথা বুঝো আগে, তুমি তো এই এর জন্য পড়তেছো না, সিকিউ এর জন্য না। তোমার আজকে টার্গেট হচ্ছে এমসিকিউ এর জন্য। তো যে কাজটা করবে তুমি অধ্যায় ধরে দিকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। ওই সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে একটা অধ্যায়, মানে কিছু কিছু অধ্যায় 5 মিনিটে শেষ। চোখ বুলাবে, যা পড়বা তোমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে মডেল টেস্ট আছে না, এইটা এমসিকিউটা তুমি বইটা দেখার পরে তুমি জায়গায় জায়গায় পড়ে ফেলো, পরে দেখো কয়টা হয়েছে। কেউ আবার আগে উত্তর দিও না, আগে মডেল টেস্ট প্রশ্ন পরীক্ষা দিবা নিজে, পরে তুমি দেখো কয়টা হয়েছে কয়টা হয়েছে না। যেটি হয় নাই এটি গুলদাগ দিয়ে রাখবা, বুঝতে পারছো কিনা? এটা একটা লাল কলম দিয়া তুমি লাল কালি দিয়া তুমি গুলদাগ দিয়া এরপরে কি করবা, এটি শুধু রাইখে দিবা। এরপরে পরে যখন আগে পরীক্ষার আগে শুধু যেটি পারছো এটি গেলে দেখো, তাহলে হয়ে ঠিক আছে। 2 নম্বরে আসো, পরে কি করবা, তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু এটা গেল। এরপরে যে কাজটা করবা, তোমরা কনফিডেন্স পাওয়ার জন্য অবশ্যই চিত্র প্র্যাকটিস করবে। চিত্র, চিহ্নিত চিত্র অঙ্কন। সবাই আগে বুঝো এটা কি বললাম, চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে তোমার। অর্থাৎ ভালো একটা রেজাল্ট করার জন্য বায়োলজিতে অবশ্যই তোমাকে চিহ্নিত চিত্র প্র্যাকটিস করতেই হবে। আর এটার জন্য যে কাজটা করবা, তুমি এমসিকিউ পরপরই তোমার টার্গেট আজকের মধ্যে যদি শেষ করতে পারো কেউ রাতে, যে চিত্র আগে শেষ করে ফেলো তোমার কনফিডেন্স পাওয়ার জন্য, তাহলে শেষ করবা। আর যদি মনে করো কেউ পারতেছো না, সময় হয় নাই, তাহলে কালকে দিনের বেলা যখন ঘুম থেকে উঠবা, সবাই শুধু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তুমি সরাসরি চিত্র আঁকা শুরু করে দিবা। আগে বুঝো সবাই, কারণ আমরা অনেকে শেষে প্র্যাকটিস করতে চাই চিত্র, তোমার কিন্তু আর সময় কুলাইতে পারি না। হ্যাঁ, তুমি তার চেয়ে কাজ হবে কি, তুমি চিত্রগুলা অঙ্কন করে প্র্যাকটিস করে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসবে, যারা তোমাকে হেল্প করবে। সবাই কি ক্লিয়ার? আর চিত্র কখন আঁকবা আমি বলে দিই, যখন তোমার কোনো প্রশ্ন একটা আসলো যে গঠন বৈশিষ্ট্য লেখো, তোমার চিত্র চাই নাই কিন্তু পরীক্ষা, কিন্তু তোমাকে আসলো গঠন বৈশিষ্ট্য লেখো, তুমি অবশ্যই তুমি এখানে চিত্র দিবা। তোমার ফার্স্টে কাজ কি থাকতে চাই, এমসিকিউ প্র্যাকটিস করবা। দ্বিতীয়ত কি বললাম বলে দাও, দ্বিতীয়ত কিভাবে তুমি চিত্র আঁকে নিজের কাছে কনফিডেন্স নিয়ে আসবা। জি স্যার। লাস্টে পরের কাজ হচ্ছে তুমি কিভাবে সেম কাজ, দেখো 3 নম্বরে যে কাজটা করবা আগেরটার মতো এরকম অধ্যায় ভিত্তিক একই কাজ, অধ্যায় ভিত্তিক নোট খাতা অনুসারে। দেখো তো সবাই, নোট খাতা অনুসারে রিভিশন দিন। একটু ভালো করে একটু দেখো বিষয়টা, তোমাকে কিন্তু আমি জাস্ট খালি একটা সিস্টেম বলে দিচ্ছি, আমি আশা করি এটা ফলো করলে তুমি অনেক সহজে দেখো ভালো রেজাল্ট পাবে। অধ্যায় ভিত্তিক নোট খাতা অনুসারে রিভিশন দিবা। শেষে কি করবা, রিভিশনের পর যেটা করবা, সহায়ক বই থেকে যা যেটা আছে, সহায়ক বই থেকে মিনিমাম কমপক্ষে তুমি 6 থেকে 7টি চিত্র সিকিউ চর্চা করবা অথবা প্র্যাকটিস করবা, যেটা বলা হয় সমাবেশ হইলোটা ছাত্রই চর্চা করা। বুঝছো কি বলছি, মানে বোর্ড কোশ্চেন অনুসারে কি আছে না, তুমি খালি দেখবা, তুমি তো আর লিখবা না। তোমার কেন দেখার জন্য বলছি, তুমি দেখবা তুমি কনফিডেন্স পাবা। আর এখানে দেখো তো এটা আসলে কোনটার জন্য বলতেছি, তোমাকে যে প্রথমে যে একটা সাজেশন দিছি না গুরুত্বপূর্ণ, মাত্র 6 থেকে 7টা অধ্যায় দিছি, তাই না? এই অধ্যায়টার জন্য তুমি 6 থেকে 7টা বোর্ড কোশ্চেন তোমাকে দেখতেই হবে, কিছু করার নাই। কারণ দেখলে তুমি দেখবা তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তুমি তো আর লিখবা না, তুমি জাস্ট কি করবা, দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তুমি হয়ে যাবে এখানে খুব সহজে। এবং চেষ্টা করবা বোর্ড, বিশেষ করে বোর্ড 2022 থেকে 24 এই প্রশ্নগুলো দেখার জন্য। 22 থেকে 24 আমি একটু আবার বলতেছি, সবাই শোনো। আজকের কাজ হচ্ছে কথা হচ্ছে আজকের কাজ হচ্ছে কি বলতো, প্রথমেই যাই তুমি কি করবে, অধ্যায়ভিত্তিক হালকা একটু দেখে রিভিশন দিয়ে তুমি মডেল কোশ্চেন অনুসারে মডেল টেস্টগুলো দিয়ে দিবা, যার কাছে যে সাপ্লিমেন্ট আছে। 1 নাম্বার কাজ, তাহলে তুমি দেখবা এমসিকিউ তোমার আর কোনো ঝামেলা থাকবে না, বলে দিচ্ছি। 2 নম্বরে তুমি বললাম চিত্রটা তোমার কাছে কনফিডেন্স আনতেই হবে, যে তুমি যে পারো চিত্র, এইটা তোমার মনের মধ্যে রাখতে হবে। কেউ রাইখে দিব না যে লাস্ট টাইমে প্র্যাকটিস করবো, এটা করো না। তোমার কাজ কিন্তু আমি মাঝখানে দিছি, এটা তুমি চিহ্নিত চিত্র সহ আজকের মধ্যে যা না পারলেও কালকে যাতে 12টার আগে যাতে শেষ করে দিতে পারো, এটা তুমি একটু রাখবা। কারণ তোর চিত্রটা যখন তুমি শেষ করবা, আর কোন কোন চিত্রগুলো আঁকবা যদি স্পেশালি একটু বলে দিত। তুমি যদি
আচ্ছা চিত্র অঙ্কন যে বলছি আমি একটু বলে দিচ্ছি কোন কোন চিত্রগুলো আঁকবা একটু খেয়াল করো তো। আচ্ছা সব অধ্যায়ে কি চিত্র আছে বলো তো? না সব অধ্যায়ে নাই, বিশেষ করে কোন কোন অধ্যায়ে একটু খেয়াল করো। এদিকে দেখো প্রথমে কি দ্বিতীয় অধ্যায় আছে না? তাহলে দ্বিতীয় অধ্যায়ে চিত্র কিন্তু বেশি তোমার খেয়াল করো। আমি আবার যদি বলি ফার্স্টে হচ্ছে উদ্ভিদ কোষ, দ্বিতীয়ত হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, 3 নম্বরে বললাম নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, 4 নম্বর হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু কোনগুলা? প্যারেনকাইমা, ফুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরপরে এখানে আছে আমরা লাস্টে দিয়ে বলছি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি অর্থাৎ পেশি টিস্যু যেটা এটা, এবং আরেকটা হচ্ছে নিউরন। এই চিত্রগুলো তুমি আঁকবা এখান থেকে। এরপরে আসো তৃতীয় অধ্যায়, শুধু মাইটোসিসের যে ধাপগুলো আছে 5টা আছে না, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, এই চিত্রটা আঁকবা। এটাই তোমার এখানে কাজ, এই চিত্রগুলো আঁকবা। আর একটা জিনিস তুমি আঁকতে পারো কিভাবে জাইগোটের একটা চিত্র আঁকাই দিয়েছিলাম না তোমাদের, যে দেখো এই যে কিভাবে না মিওসিসের একটা আসলে কিন্তু এটা আঁকবা, বুঝছো সবাই? জাস্ট এই ছকটা আর কিছু না, পারো না? এরপরে আসো চতুর্থ অধ্যায় একটাই আছে, কি বলতে পারবা কি? এটা হচ্ছে সবার শ্বসনের চক্রটা আছে, এটা আসলে অ্যাকচুয়ালি চিত্র না, জাস্ট চক্র। হ্যাঁ দাগগুলোর যে চক্রটা আছে এই একটাই। চতুর্থ অধ্যায়ে লিখে রাখো সবার শ্বসনের চক্র, তাইলে হবে, অর্থাৎ সবাদের চক্র। পঞ্চম অধ্যায়ে ওইখান থেকে তুমি আঁকার মতো চিত্র আছে, মাত্র তোমার ওই যে গ্রন্থিগুলো আছে না, অর্থাৎ বলা হয় পরিপাক গ্রন্থি, দেখবা যে একসাথে আছে যকৃৎ, তারপর পাকস্থলী, অগ্নাশয়, এইগুলা, এই চিত্রটা কিন্তু একটু দেখে যাবো। পরিপাক গ্রন্থি ও পরিপাক তন্ত্র, ঠিক আছে? পরিপাক তন্ত্র কোন চিত্রটা মনে আছে? ওই যে মানুষের শরীর দিয়ে যে সবকিছু আছে, একবারে তোমার নারী ভুঁড়ি যে সবগুলো আছে। আচ্ছা ভুঁড়িগুলা যে আঁকা হয় এটার নাম কি? ক্ষুদ্রান্ত। আর চার পাশে আর একটা এরিয়া থাকে, নাম কি? বৃহদন্ত্র। এরপরে আসো তুমি ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টা চিত্র আঁকবা। একটা হচ্ছে কিভাবে পানি শোষণ প্রক্রিয়া আছে না গাছের শিকড়ের মাধ্যমে, এই চিত্রটা আঁকবা, এবং হৃৎপিণ্ডের চিত্রটা আঁকবা, শেষ। অষ্টম অধ্যায় যেটাকে 3টা চিত্র আঁকবা, সবাই শুনো কি কি? এদিকে অষ্টম অধ্যায় থেকে 3টা চিত্র, একটা হচ্ছে বৃক্ষের গঠন, 2 নম্বর হচ্ছে নেফ্রন ডায়ালাইসিস, আর একটা কি ডায়ালাইসিস। ডায়ালাইসিস বলতে আসলে আমরা কি বুঝবো? এটা বৃক্ষ বিকলের প্রতিকার, মানে বৃক্ষ যদি বিকল হয়ে যায় তার কি প্রতিকার করা যায়। 2টা উপায় আছে আমরা জানি, কি কি? একটা ডায়ালাইসিস আর একটা কি বৃক্ষ প্রতিস্থাপন। অষ্টম অধ্যায় মাত্র 2টা চিত্র আছে, একটা হচ্ছে মস্তিষ্কের চিত্র আর একটা হচ্ছে নিউরনের চিত্র। নিউরন যেটা তুমি দ্বিতীয় অধ্যায়ে আছে, তাই না? নিউরন আর হচ্ছে মস্তিষ্ক, এই 2টা চিত্র আঁকবা। এরপরে আসো 11তম অধ্যায়, যেটা একটা প্রশ্ন তোমার মনে করো 99% শিওর আসতেছে, সেটা হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের বিকাশ। এটা অবশ্যই পড়বা। আমরা বলতেছি এই ফার্স্ট হচ্ছে ফুলের চিত্র আঁকবা, দ্বিতীয়ত হচ্ছে একটা পুং গেমেট আর স্ত্রী গেমেটের যে বিকশিত হয় এটা চিত্রটা। এরপরে লাস্টে কি বলছি একটা চিত্র দ্বিনিষেকের একটা চিত্র আছে, তাই না? নিষেকের, এই চিত্রটি আঁকবা। 12তম অধ্যায় থেকে প্রথমে ডিএনএ চিত্রটা মাস্ট রাখতে হবে তোমাকে, ডিএনএ এবং ক্রোমোজোম লিখে রাখো একসাথে, ডিএনএ ক্রোমোজোম, এটা অবশ্যই লাগবে। দ্বিতীয়ত হচ্ছে মেন্ডেলের যে ছক আছে না, মেন্ডেলের পরীক্ষা করি যে আমরা প্রথম বংশধর দ্বিতীয় বংশধর লিখে, এটাও প্র্যাকটিস করব। প্রথমে হচ্ছে ডিএনএ ক্রোমোজোম, এই 2টা চিত্র। পরে হচ্ছে মেন্ডেলের যে পরীক্ষাগুলো করি আমরা, বিশেষ করে মেন্ডেলের পরীক্ষার মধ্যে কাজে লাগে, তারপরে যে বর্ণান্ধতার জন্য কাজে লাগে, থ্যালাসেমিয়ার জন্য কাজে লাগে, লাগে না? এইরকম এটা প্র্যাকটিস করলেই হবে। এরপরে আসো তুমি 13তম অধ্যায়ে একটা চিত্র আঁকবা, সেটা হচ্ছে কুকুরের বাস্তুতন্ত্র, রাইট? কুকুরের বাস্তুতন্ত্র, এই একটা চিত্র আঁকবা। এবং অবশ্যই চিত্রগুলো কিন্তু তুমি কনফিডেন্স শুরু পাইকে ফেলবা, তোমার সময় 1 ঘন্টা চলে যায়, তারপরে তুমি চেষ্টা করো তুমি চিত্র 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবে। 1 ঘন্টা সময় চলে গেল, তুমি যে এমন একটা কনফিডেন্স পাবা, তুমি বিশ্বাস করো তোমার মাইন্ডে দেখো অন্যরকম থাকবে, তুমি যে চিত্রগুলো আঁকার তোমার থাকে। আচ্ছা এরপরে আসো 14তম অধ্যায়, যেটা 2টা চিত্র আছে না, একটা চিত্র আছে রিকম্বিনেন্ট ডিএনএ, আমরা কেমনে করি এটা, আর একটা চিত্র আছে টিস্যু কালচার, এই 2টা চিত্র আছে। ডিএনএ অনুলিপন বা ডিএনএ অনুলিপন, এটা 12তম অধ্যায়ে অ্যাড করে নিতে পারো। আচ্ছা এই হলো তোমার মূল বিষয়টা। আচ্ছা এখন কি কি বলছি আরেকবার যদি শর্ট করি তো দেখো দ্রুত, একটু খেয়াল করো দ্রুত। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন লেখছো বলো, কি কি চিত্র আঁকবা? উদ্ভিদ কোষ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সরল টিস্যু, নিউক্লিয়াস, পেশি টিস্যু। এখানেই তো হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সরল টিস্যুর মধ্যে যেটা প্যারেনকাইমা, ফুলেনকাইমা, এগুলো তাই না? স্ক্লেরেনকাইমা, নিউক্লিয়াস, নিউরন, পেশি, এগুলো। এরপরে তৃতীয় অধ্যায় থেকে মাইটোসিসের ধাপগুলো নাকি? এরপরে চতুর্থ অধ্যায় থেকে শুধু সবার শ্বসন একটা প্রক্রিয়া যে আছে। পঞ্চম অধ্যায় থেকে পরিপাক গ্রন্থি এবং পরিপাক তন্ত্র, পরে কি দাঁতে, এই 3টাই। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে প্রথমে হচ্ছে কি বলছে এটা পানি শোষণ বা গুরুত্বপূর্ণ শোষণ প্রক্রিয়া, হৃৎপিণ্ড, এই 2টাই একবার। অষ্টম অধ্যায় থেকে ফার্স্ট হচ্ছে বৃক্ষ, তারপর নেফ্রন, তারপরে ডায়ালাইসিস, ভেরি গুড। পরে দশম অধ্যায় নিউরন মস্তিষ্কের গঠন,
এরপরে 11তম অধ্যায় একটা ফুল, তারপরে প্রোগ্যামেট ও সিগ্যামেটের বিকাশ এবং নিষে। 12তম অধ্যায় ডিএনএ ক্রোমোজোম, এরপর হচ্ছে এটা কি বলছি ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন এবং মেন্ডেলের ছক, যেটা বলি মেন্ডেলের ছক বা চিত্র একটা হয়। এরপর আসো 13তম অধ্যায়, কি বলছে পুকুরে বাস্তুতন্ত্র একটাই। 14তম অধ্যায় রিকম্বিনেন্ট ডিএনএ এবং টিস্যু কালচার, এইগুলো তাহলে পারবা তো নাকি? তো চিত্রটা তুমি আগে ভালো দেখো, তোমার কনফিডেন্স অন্যরকম হয়ে যাবে। আমি আরেকটা তথ্য বলি, তোমার মনে আছে কিছু প্রশ্ন আছে যেটা গবের মধ্যে আসে, অনেক সময় যদি মনে করো ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, তুমি যদি চিত্র আইকে চিহ্নিতকরণ করতে পারো 3 মাসের মধ্যে 2 মাস পাবা তোমরা, চিত্র যদি কেউ আইকে দিতে পারো। তো বায়োলজি হচ্ছে এমন, বায়োলজি সবসময় কি চেষ্টা করবা যে কিভাবে তোমাকে চিত্র সহ ব্যাখ্যা দেওয়া যায়। ওকে, এখন আসো একটু বই গুছাই আসতেছো কেন আমরা?